শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে। যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। মাসুম রাব্বি। 2026 সালের ফেব্রুয়ারি মাসে রোজা শুরুর আগে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। এ পত্রের মাধ্যমে নির্বাচন আয়োজনের জন্য সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে অনুরোধের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলো। বুধবার প্রধান নির্বাচন কমিশনার বরাবর প্রেরিত এক চিঠিতে উল্লেখিত সময়ে প্রত্যাশিত মানের অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর জাতীয় নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজউদ্দিন মিয়া। গত 5 আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবসে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে আগামী বছর ফেব্রুয়ারি মাসে রোজা শুরুর আগে নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে চিঠি দেওয়ার কথা বলেন। তারই ধারাবাহিকতায় আজ এই চিঠি পাঠালো প্রধান উপদেষ্টার কার্যালয়। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন, তার 2 মাস আগে তফসিল ঘোষণা বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে বুধবার তিনি জানান, প্রধান উপদেষ্টা দেয়া সময়সীমা অনুযায়ী কাজ চলছে। সেপ্টেম্বরের মধ্যেই নির্বাচনের প্রস্তুতি গুছিয়ে আনতে চায় কমিশন। নির্বাচন সংশ্লিষ্ট পেশাজীবী যারা ভোট দিতে পারেন না তাদের এবার পোস্টাল ব্যালটের আওতায় আনার কথা ভাবছে কমিশন। আইনশৃঙ্খলা বাহিনী সুষ্ঠু নির্বাচন আয়োজনে সক্ষম বলেও মতামত সিইসির। আওয়ামী লীগের বিষয়টি বিচারাধীন থাকায় এ নির্বাচনে দলটি অংশ নিতে পারবে কি না এমন প্রশ্নে কোনো মন্তব্য করেননি সিইসি। এই 8-10 লক্ষ লোক যারা ইলেকশনের সাথে সম্পৃক্ত, আমরা তাদেরকে এবার একটা পোস্টাল ব্যালটে নিয়ে আসার চেষ্টা করব। ভোট তো আরও কয়েক মাস আছে, তো এর মধ্যে দেখবেন যে ইনশাল্লাহ এভরিথিং উইল বি ইন প্লেস, এবং আমার বিশ্বাস আইন শৃঙ্খলা পরিস্থিতিটা কোনো সমস্যা সৃষ্টি করবে না। আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে নির্বাচনকালীন সময়ে এসপি ওসিদের বদলি করা হবে লটারির মাধ্যমে। সচিবালয়ে নির্বাচন সংক্রান্ত বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা এই সিদ্ধান্ত জানান। বলেন, ডিসিদের বদলির ক্ষেত্রেও একই পদ্ধতি অবলম্বন করা হতে পারে। এতে প্রার্থীরা পছন্দের এসপি ডিসি পাবে না। উপদেষ্টা জানান, আগামী নির্বাচনে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, আনসার সহ প্রায় 8 লাখ সদস্য দায়িত্ব পালন করবে। বিশৃঙ্খলা ও অনিয়ম ঠেকাতে 47,000 ভোট কেন্দ্রে দেয়া হবে বডি ক্যামেরা। প্রিজাইডিং অফিসারদের থাকতে হবে ভোট কেন্দ্রে। একটা ডিসিশন নিয়েছি, এটা স্যারের ইনস্ট্রাকশনের থেকে। এই ডিসিশনটা হলো আমরা লটারির মাধ্যমে তাদের এই যে পোস্টিংটা আমরা করে দেব। এসপিদের ক্ষেত্রে করব, অ্যান্ড পুলিশের ক্ষেত্রে ওসিদেরটাও আমরা করব, বাট ওসিদেরটা মানে পুরা এই ডিভিশন ওয়াইজ করতে হবে। মতবিরোধ ভুলে রাজনৈতিক দলগুলোকে জাতির স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির উদযাপনে বুধবার বিজয় র্যালির আয়োজন করে বিএনপি। ঢাকাসহ আশপাশের জেলা থেকে হাজারো নেতাকর্মী অংশ নেয় এতে। র্যালির আগে নয়াপল্টনে সংক্ষিপ্ত সমাবেশ করে দলটি। ভার্চুয়ালি যোগ দিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, অন্ধকার থেকে আলোর পথে যাত্রা শুরু হয়েছে। গণতন্ত্র ও আইনের শাসন না থাকলে কেউই নিরাপদ নয়। জাতীয় ইস্যুতে গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোর মধ্যে যাতে মুখ দেখাদেখি বন্ধ না হয়, সেই লক্ষ্যে জাতীয় স্বার্থে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন এবং প্রয়োজন। ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপি। একই সঙ্গে জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের অঙ্গীকারও করেছে দলটি। বুধবার সকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতেই সুষ্ঠু নির্বাচন সম্ভব, কেননা জনগণ নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছে। জনগণই নির্বাচনে প্রহরী হয়ে দাঁড়াবে বলেও মন্তব্য করেন ফখরুল। এ সময় দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, সংস্কারের বিষয়ে যেসব ক্ষেত্রে ঐকমত্য হয়েছে সেগুলো পরে নির্বাচিত সংসদ বাস্তবায়ন করবে। এটি একমাত্র সাংবিধানিক ও বৈধ প্রক্রিয়া বলে মনে করে বিএনপি।
2026-এর ফেব্রুয়ারি মাসে যে ঘোষণা করা হয়েছে তাকে স্বাগত জানাচ্ছে। বিএনপি মনে করে এই ঐতিহাসিক ঘোষণা বাংলাদেশে রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে উঠবে এবং গণতন্ত্রের উত্তরণের পথকে সুগম করবে। জনগণ এই নির্বাচনটা চায়, তো জনগণই আইন শৃঙ্খলা রক্ষার জন্য সবচেয়ে বড় প্রহরী হয়ে দাঁড়াবে। প্রধান উপদেষ্টা ঘোষণাপত্রের মধ্যে যেটা উল্লেখ করেছেন, এটাই হচ্ছে একমাত্র বৈধ প্রক্রিয়া যে নির্বাচিত সংসদ পরবর্তী সংসদে সাংবিধানিক সকল সংস্কার এগুলো পরিপূরণ করবেন। কেন্দ্রীয় নেতা হাসনাত, সার্জিস পাটোয়ারি, জারা ও খালেদ সাইফুল্লাহকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিনে কক্সবাজার ভ্রমণের কারণ সশরীরে উপস্থিতি হয়ে ব্যাখ্যা দিতে বলেছে এনসিপি। বুধবার উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, দক্ষিণাঞ্চলের আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহকে এই শোকজ নোটিশ দেওয়া হয়। আলাদা চিঠিতে 5 নেতাকে আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের কাছে ব্যাখ্যা দিতে বলেছে এনসিপি। ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে আপত্তি নেই এনসিপির, তবে হত্যাকাণ্ডের দৃশ্যমান বিচার এবং সংস্কার সরকারের দায়িত্ব বলে মন্তব্য করেছেন সদস্য সচিব আখতার হোসেন। সরকার যে সময়সীমার মধ্যে নির্বাচন আয়োজন করতে চায় তাতে আমাদের আপত্তির কোনো জায়গা নেই। নির্বাচনের পূর্বে বিচারকে দৃশ্যমান করা এবং সংস্কারকে বাস্তবায়ন করা এই সরকারের অবশ্য কর্তব্য। একই সাথে নির্বাচনের পূর্বে মাঠ প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করা এবং লেভেল প্লেইং ফিল্ড। নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানালেও সব রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা না করে সময়সীমা ঘোষণা করে প্রধান উপদেষ্টা ঐতিহ্য লঙ্ঘন করেছেন, এমন মত জামায়াতে ইসলামীর। ব্রিফিংয়ে দলটির নায়েবে আমির বলেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ এখনো নিশ্চিত হয়নি। এক ব্রিফিংয়ে দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জুলাই ঘোষণাপত্রে দেশের জনগণের প্রত্যাশা পূরণ হয়নি। বলেন, একটি অপূর্ণ ঘোষণাপত্র দিয়েছেন প্রধান উপদেষ্টা। এই ঘোষণাপত্র কখন কিভাবে বাস্তবায়ন হবে তা অস্পষ্ট। নির্বাচিত সরকারের কাছে জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের যে সিদ্ধান্ত তা জন আকাঙ্ক্ষার পরিপন্থী বলেও জানান তিনি। বলেন, নির্বাচনের সে টাইমলাইন দেয়া হয়েছে তা জুলাই সনদ অনুযায়ী হতে হবে। প্রধান উপদেষ্টা এই ঐতিহ্যকে ব্যত্যয় ঘটিয়ে কোনো বড় রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা না করে একতরফাভাবে এই ঘোষণা দিয়েছিলেন যে জুলাই সনদ প্রণয়নের প্রস্তুতি নিচ্ছে। বর্তমান অন্তর্বর্তী সরকারকে তার আইনি ভিত্তি দিতে হবে। রংপুরের আবু সাইদ হত্যা মামলায় 30 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল 2। আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে আগামী 27 আগস্ট সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল। এদিকে ট্রাইব্যুনাল 1-এ শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে চতুর্থ ও পঞ্চম সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষ হয়েছে। পরবর্তী সাক্ষ্য গ্রহণ 17 আগস্ট। এছাড়া রামপুরায় কার্নিশে ঝুলে থাকা ব্যক্তিকে গুলির মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 5 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত সংস্থা। আসামিদ্বয়ের পক্ষে জেরার মাধ্যমে ইনশাল্লাহ প্রমাণ করতে চেষ্টা করব দৃঢ়ভাবে যে তাদের গুলিতে ডিসিস্ট আবু সাইদ মারা যাননি। রীনা মুর্মু এই ঘটনায় আসামি হিসাবে বা দায়ী হিসাবে শেখ হাসিনা, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং পুলিশ প্রশাসনকে দায়ী করেছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রশিক্ষণ দেওয়ার ঘটনায় অভিযুক্ত মেজর সাদেকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল তাকে জিজ্ঞাসাবাদ করছে। অভিযোগ আছে, গেরিলা প্রশিক্ষণ দেওয়ার সময় সুমাইয়া জাফরিন তার স্বামী মেজর সাদিকের সঙ্গে অংশ নিতেন। বিষয়টি প্রকাশ্যে আসার পর তাকে খুঁজছিল পুলিশ। গত 1 আগস্ট আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানায়, 17 জুলাই অভিযুক্ত সেনা কর্মকর্তাকে তার নিজ বাসস্থান রাজধানীর উত্তরা থেকে আটক করে সেনা হেফাজতে নেওয়া হয়। ঘটনাটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের লক্ষ্যে এরই মধ্যে একটি তদন্ত আদালত গঠন করা হয়েছে এবং প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়
পূর্ণ তদন্ত শেষ হওয়ার সাপেক্ষে প্রাপ্ত তথ্য প্রমাণের ভিত্তিতে ওই সেনা কর্মকর্তার বিরুদ্ধে সেনাবাহিনীর প্রচলিত আইন ও বিধি অনুযায়ী যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী শেখ ফজলুল করিম সেলিমের ৩৫টি ব্যাংক হিসাব ও ২৩টি বিও হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। বুধবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন গালিবের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে দুদকের উপপরিচালক মোহাম্মদ খাইরুল হক একটি আবেদন করেন। আবেদনে বলা হয়েছে, শেখ ফজলুল করিম সেলিম এবং তার পরিবারের সদস্যরা ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে দেশে ও বিদেশে বিপুল পরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করেছেন। অনুসন্ধানকালে বিভিন্ন সূত্র হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায়, তিনি এবং তার পরিবারের সদস্যরা এসব অস্থাবর সম্পদ সহ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। ভারতের ওপর আরো 25% বর্ধিত শুল্ক আরোপ করলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এর ফলে ভারতীয় পণ্যে 50% শুল্ক আরোপ করা হবে। বুধবার এ সংক্রান্ত নির্বাহী আদেশ জারি করেন তিনি। হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়, রাশিয়ার কাছ থেকে তেল কেনা অব্যাহত রাখায় জরিমানা হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে মিত্র দেশটির ওপর। এর আগে দেশটির ওপর 25% পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে সময় দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেছিলেন, মস্কোর সাথে বাণিজ্যিক সম্পর্ক অব্যাহত রাখলে অতিরিক্ত জরিমানাও গুনতে হবে। এবার সেই হুমকি বাস্তবায়ন করলেন মার্কিন প্রেসিডেন্ট। এর ফলে ভারতীয় পণ্যের ওপর এখন থেকে 50% শুল্ক আরোপিত হবে। ঠাকুরগাঁওয়ের হরিপুর বুজরুক সীমান্ত দিয়ে 6 শিশুসহ 13 বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। হরিপুর থানার ওসি জানান, বুধবার আটককৃতদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দায়ের করা হয়। পরে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়। এ বিষয়ে ঠাকুরগাঁও 50 বিজিবি জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরেই ভারতের বিভিন্ন জেলায় কাজ করছিলেন। মঙ্গলবার ভারতের পশ্চিম দিনাজপুর জেলার বোররা ক্যাম্পের বিএসএফ জওয়ানরা তাদের আটক করে। পরে সেদিন রাতেই পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করে। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের 28 নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের অতিরিক্ত পরিচালক বলেন, বিভিন্ন সময় ক্যাম্পাসে অপরাধের দায়ে তাদের শাস্তি দেওয়া হয়েছে। এর মধ্যে 11 জনের আজীবনের জন্য সনদ বাতিল, 6 জনকে আজীবন বহিষ্কার, 7 জনের 3 বছরের জন্য সনদ স্থগিত আর 4 জনকে 3 বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের 73তম রিজেন্ট বোর্ডে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাবেক নৌবাহিনী প্রধান, সাবেক মন্ত্রী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শ্বশুর রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের 41তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। বুধবার রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসভবনে দিনব্যাপী পবিত্র কোরআন খতম এবং সন্ধ্যায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন মরহুমের সহধর্মিনী সৈয়দা ইকবাল মান্দ বানু। মাহফিলে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন মাহবুব আলী খানের কন্যা ডাক্তার জোবাইদা রহমান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন মরহুমের আত্মীয় স্বজন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ। শাহাদাত বার্ষিকী উপলক্ষে তার জন্মস্থান সিলেট সহ সারা দেশের বিভিন্ন জায়গায় দোয়া ও মোনাজাত করা হয়। পবিত্র মক্কা ও মদিনায় মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। একই সাথে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও মালয়েশিয়া সহ কয়েকটি দেশে দোয়া কামনা করা হয়। কর্মজীবনে মাহবুব আলী খান নৌবাহিনী প্রধান ছাড়াও যোগাযোগ ও কৃষি মন্ত্রী ছিলেন। 1984 সালে তিনি ইন্তেকাল করেন। তার প্রিয় কর্মস্থল নৌ সদর দফতরের পাশে তাকে দাফন করা হয়। বাংলাদেশ নৌবাহিনীকে যুগোপযোগী করে গড়ে তোলার ক্ষেত্রে অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের উদ্যোগ স্বর্ণাক্ষরে লেখা থাকবে। 40তম মৃত্যুবার্ষিকী, ওনার জন্য দোয়া চাই সবারই কাছে। ওনার সাথে আমার অনেক মেমোরি আছে যেটা ভাষা প্রকাশ করা যায় না। অ্যান্ড হি ওয়াজ এ ভেরি গুড ম্যান, ভেরি অনেস্ট ম্যান, এবং আমাকে অনেক কিছু শিখে গেছে যেগুলি আমি প্র্যাকটিস করি। দেশবাসীর কাছে ওনার জন্য, ওনার পরিবারের জন্য এবং ওনার রুহের আত্মার মাগফিরাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, এবং তার পরিবারের যে সকল সদস্যবৃন্দ আছেন সবার জন্য আমরা এই আজকের দিনে দোয়া করি। বিপ্লব যাতে লুণ্ঠিত না হয় সেদিকে সরকার, রাজনৈতিক দল ও সংশ্লিষ্টদের সজাগ থাকতে বলেছেন মীর মুগ্ধর বাবা
মীর মোস্তাফিজুর রহমান। সন্ধ্যায় জাতীয় জাদুঘরে জুলাই ৩৬ আন্দোলন দেশে দেশে প্রামাণ্য গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। গ্লোবাল বাংলাদেশিজ অ্যালায়েন্স ফর হিউম্যান রাইটস এর উদ্যোগে প্রকাশিত এই প্রামাণ্য গ্রন্থে জুলাই গণ আন্দোলনে বাংলাদেশের পাশাপাশি পৃথিবীর বিভিন্ন দেশে প্রবাসীদের প্রতিবাদী কর্মকাণ্ডের ছবি ও তথ্য সংরক্ষণ করা হয়েছে। অনুষ্ঠানে বক্তারা অভিযোগ করেন, জুলাই ঘোষণাপত্রে প্রবাসীদের অবমূল্যায়ন করা হয়েছে। এ সময় প্রবাসীদের জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানানো হয়। বিগত দিনে যে আন্দোলন হয়েছে সে আন্দোলনের মতো আবারও যেন আন্দোলন না হয়, কারো কোনো মায়ের বুক খালি না হয়। ২৪-এর অভ্যুত্থানের যে চেতনা, সেই চেতনা যেন আগামী দিনে ভুলুণ্ঠিত না হয়। প্রবাসীরা দেশে রেমিটেন্স পাঠায়, রেমিটেন্স স্ট্রাইক করে ফ্যাসিবাদকে তাড়াতে সকল ধরনের ভূমিকা রাখে। প্রবাসীদের যে এই যে অবদান ১৬ বছরের এবং জুলাই এটিকে স্বীকৃতি সরকার দেয়নি। আজকে প্রবাসীদের প্রতি আমাদের কৃতজ্ঞতার জায়গা যেমন আছে, তারা হিস্টোরিক রোল প্লে করেছেন। তাদের অসাধারণ নিঃস্বার্থ দেশপ্রেম আমাদেরকে যেমন মুগ্ধ করেছে, আমাদেরকে আলোড়িত করেছে। এই ছিল সব খবরের আজকের আয়োজন। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।